আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনার জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প সুচন্দ্রা করের কলমে বিপদের রাত। গল্পের নাট্যরূপ নির্মাণ পার্থ অরণ্যদেব, দ্য ইঙ্ক পোর্টাল। শুরু হচ্ছে সুচন্দ্রা করের কলমে বিপদের রাত। বিভূতি, বিভূতি, আমায় তুমি রক্ষা করো। তুমি ছাড়া আর কেউ আমাকে এই চরম বিপদের দিনে সাহায্য করতে পারবে না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। এমন ভয়াবহ স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠে বসেছি। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকটা এখনো ধরপড় করে কাঁপছে। এই কেমন স্বপ্ন দেখলাম? কেনই বা দেখলাম? আর আর এটা তো গলা তো চেনা আমার। এটা এ তো ঠাকুর মশাইয়ের কণ্ঠস্বর। হায় ভগবান, ঠাকুর মশাই ঠিক আছেন তো? ভগবান, ভগবান, তুমি ঠাকুর মশাইকে রক্ষা করো। ভগবান, ভগবান, ঈশ্বর। ঠাকুর মশাই কি তাহলে সত্যি কোনো বিপদের দ্বারস্থ হয়ে স্বপ্নের মাধ্যমে কিছু বলবার চেষ্টা করছেন, নাকি এটা শুধুই আর ৫টা আলাদা স্বপ্নের মতো অর্থহীন? কিন্তু কিন্তু সব স্বপ্নই কি অর্থহীন হয়? ঠাকুর মশাই তো বলেছিলেন আমরা যা ঘুমের মধ্যে দেখি যে স্বপ্ন, তা অবচেতন মন আগে থেকেই আমাদের ভবিষ্যতের কিছু সংকেত দেওয়ার জন্য দেয়। তাহলে কি ঠাকুর মশাই সত্যি কোনো বিপদে? যে মানুষটা সবসময় মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে এসেছেন, তিনি আজ নিজেই বিপদের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, এসব কথা ভাবতে ভাবতেই আমি বিছানা ছেড়ে নামি। আর কোনোভাবেই বিছানায় শুয়ে থাকতে পারিনি। রাত শেষ হয়ে সূর্য উঠতে তখনও কিছুটা সময় বাকি আছে, তবে বাকি সময়টা বই পড়েই কাটিয়ে দেব। সকালে অফিস যাব, তারপর ফেরার পথে সোজা ঠাকুরমশাইয়ের বাড়িতে। ওর সাথে দেখা করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত শান্তি হচ্ছে না। আর স্বপ্নের বিষয়ে কথা বলাটা জরুরি। এমনিতেই অনেকদিন হয়ে গেছে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়া হয় না, তাই রবিবারের অপেক্ষাটা না করাই ভালো। আজ বৃহস্পতিবার। আজ কাজের থেকে ফেরার পথে কিশোরীর সাথে মেসে গিয়ে দেখা করব। তারপর রবিবার বিকেলে ঠাকুরমশাইয়ের বাড়ি মঠ লেনে যাওয়ার কথা বলবো। অফিসের কাজ সেরে আমি কিশোরীর মেসে গেলাম তার সাথে দেখা করতে। মেসে গিয়ে দেখি কিশোরী তখনও কাজ থেকে ফেরেনি। অগত্যা মেসের পাশের চায়ের দোকানে কিশোরীর জন্য অপেক্ষা করতে করতে চায়ের দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছি। কিছুক্ষণ পরই পেছন থেকে আওয়াজ এলো কিশোরীর। কি হে ভায়া বিভূতি, তুমি তো দেখছি ডুমুরের ফুল হয়ে গেছো। তাই এতদিন কোথায় ছিলে? আরে কিশোরী, কি সব বলছো? আমি কেন ডুমুরের ফুল হব? আসলে কাজের জন্য আমাকে ওই মাস দুয়ের জন্য বাইরে যেতে হয়েছিল। আর এতটাই তাড়াহুড়ো ছিল যে তোমাকে বা ঠাকুরমশাইকে কাউকে কিছু বলে যেতে পারিনি। আমি এসেছি এই দিন তিনেক আগে। ক্ষমা করো ভাই। আচ্ছা, বেশ বেশ। তা বলো, এখন হঠাৎ এখানে এলে কেন? বন্ধুর কথা কি খুব মনে পড়ছিল নাকি? তুমি চা খাবে তো? তাহলে চা খেতে খেতেই কথা বলি না হয়? হ্যাঁ, চা অবশ্যই খাবো। তবে তোমায় দেখে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, বলছি 2 কাপ চা দিও। ঠিক আছে, বসুন, দিচ্ছি। কি যে বলবো তোমায় কিশোরী, আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আজ ভোর রাতে আমি একটা আজব স্বপ্ন দেখেছি ঠাকুরমশাইকে নিয়ে। সেটাকে নিয়েই একটু চিন্তায় আছি। স্বপ্নটা কি শুধুই স্বপ্ন নাকি কোনো সংকেত সেটা জানি না। তাই এই ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছি না, বুঝলে? তাই তো গেছিলাম তোমার মেসে। তুমি এখন আমার সাথে বটলেন যাবে?
তুমি কি এমন স্বপ্ন দেখেছো যে এখনই যেতে চাইছো? এক কাজ করো, এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজে, আমরা বরং রবিবার বিকেলে যাব। না, আমি এখনই যাব। তুমি না গেলে আমি একাই যাব। রবিবারের অপেক্ষা আমি করতে পারবো না। এই কি হয়েছে একটু খুলে বলো তো ভায়া, এমন হেয়ালি করো না। আর একটা সামান্য স্বপ্নের জন্য তুমি এমন বাচ্চাদের মতো করবে, সেইটা আমি ভাবতেই পারছি না। শোনো কিশোরী, তুমি সবসময় ঠাকুরমশাইয়ের বলা কাহিনীগুলো নিয়ে মজা করো। আমি তোমায় কখনোই কিছু বলি না, তবে এটা কোনোই মজার কথা নয়। তুমি বিশ্বাস করতে না চাইলে করো না, কিন্তু তোমার অবিশ্বাসের জন্য অন্যকে অপমান করা, এইটা কিন্তু তোমার উচিত নয় ভাই। আরে বিভূতি ভাই, রাগ করো না, তুমি তো জানোই আমি কেমন। ক্ষমা করে দাও ভাই। চলো তাহলে আর বেশি দেরি না করে রওনা দেওয়া যাক। মঠ লেনের উদ্দেশ্যে যখন যেতেই হবে তখন বেরিয়েই পড়ি। আমি চায়ের টাকা মিটিয়ে দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য 1 প্যাকেট পাসিং শো সিগারেট কিনে নিজের জামার পকেটে রাখলাম। ট্রামে করে মটলেনের বহু পরিচিত সেই বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আমার চোখে পড়ল দেওয়ালের নাম লেখা ফলকটায়। জীর্ণ ফলক, তার বেশ কিছু অংশ ভেঙে গেছে, তাও কোনো এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে একটা নাম, তারানাথ চক্রবর্তী। নামটা দেখে আমি কিছু ভাবছিলাম, এমন সময় কিশোরী দরজায় জোরে কড়া নাড়াতে আমি একটু চমকে উঠলাম। আমার চমকে ওঠাটা কিশোরী দেখতে পেয়েছে আর আমাকে কিছু একটা বলতে যাবে, এমন সময় দরজা খুলছে দেখে কিশোরী চুপ করে যায়। দরজার উপরে ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। এতদিন পর আমাকে আর কিশোরীকে দেখে চারি এক গাল হাসি মুখে বলে, আরে কাকা বাবুরা যে, কতদিন পর এলেন, আসুন ভিতরে আসুন। এই কথা বলে চারি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আমি আর কিশোরী বাড়িতে ঢুকে দাঁড়িয়েছি, এমন সময় আকাশে বজ্রাঘাত হলো খুব জোরে। এত জোরে বিদ্যুৎটা চমকালো আর এত জোর করাত করে আওয়াজ হলো যে উঠোনে দাঁড়িয়ে থাকা 3 জনই আমরা আকাশের দিকে তাকিয়ে হকচকিয়ে গেছি। আকাশ দেখতে দেখতে চারি বলল, হঠাৎ বিদ্যুতের আওয়াজ, বৃষ্টি হবে নাকি? সারাদিন তো বৃষ্টির কোনো আভাসই পাওয়া যায়নি। এখন তো আমাদের অভ্যেস হয়ে গেছে রে মা চারি, আমাদের সাথে ঠাকুর মশাইয়ের আর এই বৃষ্টির একটা আলাদা রকমের যোগাযোগ আছে। আপনারা তো ছাতা সঙ্গে করে আনেননি, তাহলে যদি পরে বৃষ্টি শুরু হয় তখন কি হবে? তাহলে তো আপনারা ভিজে যাবেন। বৃষ্টি হলে তাহলে আমরা এখানেই থেকে যাব রাতটা, আর তোকে তাহলে আমাদের সকলের জন্য রান্না করতে হবে। মা চারি, তুমি চিন্তা করো না, আমি ঠিক বাড়ি ফিরে যাব। তুমি একটু ঠাকুরমশাইকে ডেকে দাও, আমার কিছু দরকারি কথা আছে। কিশোরী বুঝতে পারলো যে আমার আসলে এই কথাবার্তাগুলো ভালো লাগছিল না, বরং আমি বিরক্তই হচ্ছিলাম। তাই কিশোরী চুপ থাকাটাই শ্রেয় মনে করলো, কিছু বলল না। আপনারা দাওয়াতে বসুন, বাবা মশাই সন্ধ্যা আরতি করছেন, সেটা শেষ হলে তিনি আসবেন। আমি গিয়ে জানিয়ে দিচ্ছি যে আপনারা এসেছেন। আচ্ছা ঠিক আছে। আমি এগিয়ে গেলাম দাওয়ার দিকে, পিছন পিছন এলো কিশোরী। মিনিট 10 পর ঠাকুরমশাই দাওয়াতে এসে দেখেন আমরা দুজনে চুপ করে বসে আছি। কি হে বিভূতি আর কিশোরী, এত চুপ কেন তোমরা? ঠাকুরমশাইয়ের আওয়াজে আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকাতেই আমার মনটা কেমন যেন করে উঠল। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি, আমার আবার কি হবে? তবে তুমি আমার জন্য এত ভাবছো দেখে সত্যি ভালো লাগলো আমার। আমি তো ভাবতাম এই পৃথিবীতে আমার বোধ হয় শুধু চারি ছাড়া কিছু নেই। তবে এখন জানি যে তোমরা আছো, তোমরাই আমার পরম বন্ধু এই শেষ জীবনে। আর আমার অনুপস্থিতিতে তোমরা নিশ্চয়ই চারির খেয়াল রাখবে, এইটা ভেবে আমি খুব শান্তি পাই। না না ঠাকুরমশাই, আপনি কি বলছেন? আপনার কেন কিছু হবে? আপনিও সুস্থ থাকবেন আর সব ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই তর্কে এখন নামলে অনেক সময় লাগবে। তা বলো, হঠাৎ তোমরা এতদিন পরে এই সময় এলে যে, তোমাদের সব ঠিক আছে তো? না ঠাকুরমশাই, কিচ্ছু ঠিক নেই। বিভূতি কি সমস্ত ভুলভাল বলছে, একটু শুনুন তো কি বলছে। কি হয়েছে বিভূতি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত কোনো বিষয় নিয়ে। বলে বলো আমায় কি হয়েছে। ঠাকুরমশাই, আমি ভোর রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, আর সেটা নিয়ে আমি খুব চিন্তিত। কি স্বপ্ন দেখেছো খুলে বলো, না হলে কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি স্বপ্নে শুনতে পেলাম কেউ আমায় বলছে, বিভূতি আমায় বাঁচাও।
আমায় এই বিপদের দিনে একমাত্র তুমিই এমন একজন যে আমায় রক্ষা করতে পারবে। আমি ধরফর করে ঘুম থেকে উঠি, তারপর নিজেকে কিছুটা প্রকৃতিস্থ করে আমি মনে করি যে গলার আওয়াজটা আমি শুনছিলাম সেটা আমি কার শুনছিলাম, আর তখনই আমি বুঝতে পারলাম সেটা অন্য কারণ নয়, সেটা আপনার। হ্যাঁ ঠাকুরমশাই, আমি আপনার আওয়াজই শুনেছি। আর স্বপ্নটা দেখার পর থেকেই আমার খুব ভয় হচ্ছিল, তাই আমি আজ ছুটে এসেছি আপনার কাছে। ঠাকুরমশাই আমার কথা শুনে চুপ করে রইলেন। ঠাকুরমশাই কিছু বলছেন না দেখে কিশোরী আমাকে ইশারায় বলল আমার পকেটে থাকা পাসিং শোয়ের প্যাকেটটা যেন ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিই। কিশোরীর কথা মতো আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ঠাকুরমশাইয়ের সামনে তুলে ধরলাম। ঠাকুরমশাই একটু সামান্য হেসে প্যাকেটটা হাতে নিয়ে পাশে রেখে দিলেন। আজ তিনি সিগারেট ধরালেন না, আর তার কাছে গড়গড়াও নেই আজ। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের সঙ্গে কি সত্যিই বাস্তবের কোনো মিল আছে, নাকি এটা আমার সাধারণ স্বপ্ন মাত্র? দয়া করে আমাকে বলুন, তা না হলে আমি যে ভাবতে ভাবতে যে পাগল হয়ে যাব, আমার মাথা কাজ করছে না। তোমরা তো জানোই আমি লক্ষণ অলক্ষণ মানুষের ক্ষতির বিষয় আগের থেকেই কিছুটা টের পেয়ে যাই দেবী মধুসুন্দরী দেবীর কৃপায়। আমিও বেশ কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম কিছু একটা হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু এবার আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে ক্ষতিটা কি রকম আর কিসের উপর দিয়ে যাবে, শারীরিক নাকি মানসিক। বুঝতে পারছি না কিভাবে হবে। আমি ধ্যান করে জানার অনেক চেষ্টা করেছি, মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হওয়ার চেষ্টাও করেছি, কিন্তু দেবী আমায় দর্শন দেননি, আমায় কোনো রাস্তাও দেখাননি। আমি বুঝতে পারছি না যে আমার কি ক্ষতি হতে চলেছে, তবে কিছু একটা যে ঘটবে অবশ্যই, আর তার আঁচ তুমিও পেয়েছো তোমার স্বপ্নে। তাহলে এবার কি হবে ঠাকুরমশাই? জানি না, কিছু তো একটা উপায় বের করতে হবে। এইভাবে হাতে হাতে রেখে বসে থাকলে তো আর চলবে না। জানি না কি করতে হবে, এই মুহূর্তে তো আমার মাথায় কিছু আসছে না। ঠাকুরমশাই আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? সেইটুকু শুধু বলুন, আমি সব রকম চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ঠাকুরমশাই শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। যদি কোনো উপায় পাই তাহলে অবশ্যই তোমাদের জানাবো। যাকে এখন তোমরা আসতে পারো, অনেক রাত হয়েছে, বোধহয় বৃষ্টি নামবে। এই বলে ঠাকুরমশাই ভিতরে উঠে চলে গেলেন। কিশোরী আমাকে বলল, বিভূতি, দেখলে ঠাকুরমশাই নিজেও অনেক চিন্তিত আছে এই ব্যাপারটা নিয়ে। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাতের বেলা আমি খাওয়া শেষ করে আমার স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারে বসে বাইরের জানালা দিয়ে বাইরের ঝোড়ো হাওয়ায় গাছের উদ্যম নাচ দেখছিলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল ঠাকুরমশাই অনেকদিন আমাকে একটা পুঁথি দিয়েছিলেন। এই ব্যাপারে যদিও কিশোরী কিছু জানে না। আমি চট করে চেয়ার ছেড়ে উঠে ওই বই রাখার সেলফের দিকে এগিয়ে গেলাম ওই পুঁথিটা খুঁজতে। কিছুক্ষণ পর সেই পুঁথিটি হাতে নিতেই আমার মনে পড়ে গেল সেই দিনের কাহিনী, যখন ঠাকুরমশাই আমাকে এই পুঁথিটি হাতে দিয়েছিলেন। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল। কিশোরী অফিসের কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল সপ্তাহ 2 জন্য। বাড়িতে একা বসে থাকতে থাকতে ভালো না লাগায় আমি ছাতা নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে পৌঁছে গেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। বাড়ির সামনে পৌঁছতেই সদরে কড়া নাড়ার কিছু সময়ের মধ্যে ঠাকুরমশাইয়ের মেয়ে চারি এসে দরজা খুলে দিল। দরজা খুলেই চারি আমাকে সামনে দেখে আশ্চর্য হয়ে বলল, এ কি কাকাবাবু, আপনি এত ঝড় বৃষ্টিতে এসেছেন? ঠাকুরমশাইয়ের বাড়িতে আসার সময় তেলে ভাজার দোকান থেকে আনা গরম গরম বেগুনি আর আলুর চপের ঠোঙাটা চারির হাতে দিয়ে আমি বললাম, হ্যাঁ চলে এলাম আর কি। ঘরে একা বসে মন টিকছিল না, তাই ভাবলাম একটু ঘুরেই আসি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে। তাহলে অন্তত বেশ কিছুক্ষণ কথা তো বলা যাবে, আর ঠাকুরমশাইয়ের নতুন কোনো গল্পও শোনা যাবে।
সে তো ঠিক আছে, তবে এত ঝড় বৃষ্টির মধ্যে আবার তেলে ভাজা আনতে গেলেন আপনি? আরে বর্ষার মধ্যে তো তেলে ভাজা আর তোমার হাতের মুড়ি মাখা না হলে যে কোনোভাবেই গল্প জমবে না মা চারি। যাও যাও, তুমি ঘরে যাও, তারপর ঠাকুরমশাই আর আমার জন্য একটু মুড়ি মেখে নিয়ে এসো, আর সঙ্গে আদা দিয়ে কড়া করে চা বানিয়ে এনো। হ্যাঁ ঠিক আছে কাকাবাবু, আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি। তারপর আপনি হাত মুখ ভালো করে মুছে নিয়ে বাবা মশাইয়ের সাথে কথা বলুন। ততক্ষণে আমি চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। এই বলে চারি রান্নাঘরের দিকে চলে গেল। আমি দাওয়ায় এসে বসলাম। আমাকে দেখে ঠাকুরমশাই বললেন, আরে কি হে বিভূতি, এত ঝড় বৃষ্টিতে এখানে যে? আমি তো আশাই করিনি যে এত ঝড় বৃষ্টি মাথায় করে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। ঠাকুরমশাইয়ের কথার মাঝেই চারি একটা গামছা এনে দিয়েছে আমাকে। আমি হাত পা মুছতে মুছতে বললাম, হ্যাঁ কি আর বলবো বলুন ঠাকুরমশাই, আপনার প্রতি একটা আলাদাই আকর্ষণ কাজ করে। এখানে না আসলে যেন মনটা শান্তই হতে চায় না। এ জানেন তো, আপনাদের বাড়িতে একটা আলাদাই প্রশান্তি কাজ করে। এখানে আসলেই মনে হয় জীবনের অনেক সমস্যার সমাধান আমি এখান থেকেই পাবো। তাই তো বারবার ছুটে ছুটে আসি এখানে আর কি। তা তোমার বন্ধু কিশোরী এলো না যে, তার কি হলো? কিশোরী অফিসের কাজের জন্য সপ্তাহ 2 ওই শহরের বাইরে থাকবো, তাই আমি একাই এসেছি। কথাটা বলে আমি পকেট থেকে একটা পাসিং শো বের করে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলাম। আহা, আবার এই সব কেন কিনতে গেছো বলো তো? কি দরকার ছিল এত বৃষ্টির মধ্যে এসব আনার? ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বেজায় খুশি হলেন। মুখে তিনি মানা করলেও ভালোই বোঝা যায় সেটা। তিনি মনে মনে খুশি হয়েছেন। আসলে তাকে উপহার দেওয়ার মতন কেউ তেমন নেই তো, শুধু আমি আর কিশোরী ছাড়া। আর এই পাসিং শোয়ের প্যাকেট আমি আর কিশোরী আমাদের গল্পের খোরাক মেটানোর জন্য ঠাকুরমশাইকে দক্ষিণা স্বরূপ দিয়ে থাকি। ঠাকুরমশাই আর আমি বসে কথা বলছিলাম, এমন সময় চারির পায়ের নুপুরের আওয়াজ এলো দরজার বাইরে থেকে। ঘরে ঢুকে চারি 2 বড় জামবাটিতে ভালো করে তেল দিয়ে মুড়ি মেখে তাতে তেলে ভাজা দিয়ে আর 2 কাপে চা ভর্তি করে দিয়ে চলে গেল। আমি এক মুঠো মুড়ি মুখে পুরে বললাম, ঠাকুরমশাই আজকে আপনাকে গল্প বলতে হবে না। ঠাকুরমশাই আমার মুখে এই কথা শুনে একটু আশ্চর্য হয়ে বললেন, হঠাৎ তুমি গল্প শুনতে চাইছো না যে? কি ব্যাপার, বন্ধু আসেনি তাই জন্যে নাকি? হ্যাঁ না ঠাকুরমশাই, সেরকম কোনো ব্যাপার নয়। আজকে আমি গল্প শুনবো না বললাম, তার কারণ হচ্ছে আমার কয়েকটা কথা আপনাকে জানানো আছে। আসলে কিশোরী থাকলে ওসব মজা করে উড়িয়ে দেয়, ওর সামনে তো এসব কথা বলা যায় না। আজ সুযোগ পেয়েছি, আজই বলবো। আজ আপনাকে কিছু কথা মানে আমি আপনার থেকে জেনে নেবো। হ্যাঁ তা বেশ, তো বলো কি জানতে চাও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমায় জানানো। আচ্ছা ঠাকুরমশাই, ধরুন আমার খুব কাছের কেউ বিপদে পড়েছে, আর তাকে সাহায্য করতে হলে কি করা উচিত হবে আমার? অথবা ধরুন কেউ চরম অসুস্থ হয়েছে, তাকে রোগমুক্ত করার জন্য আমি ঠিক কী করতে পারি, এই ধরনের কয়েকটা জিনিস। বুঝলাম। আচ্ছা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? আরে রোসো হে বিভূতি, রোসো, আমি আসছি এক্ষুনি। মিনিট 5 পরে ঠাকুরমশাই হাতে করে একটা চটি বইয়ের মতো কিছু নিয়ে এসে আবার নিজের স্থানে বসে গেলেন। বইটি আমার দিকে এগিয়ে দিয়ে ঠাকুরমশাই বললেন, এই নাও, ধরো এটা। আমার প্রশ্নে ঠাকুরমশাই এমন একটা বই হাতে ধরিয়ে দেবেন, এইটা আমি কখনো কল্পনা করি। ঠাকুরমশাইয়ের হাত থেকে বইটা নিয়ে আমি বললাম, এটা কি ঠাকুরমশাই, এটা দিয়ে কি হবে? জানো তো, কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। এটাও এক বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা পুঁথি। এখানে আমাদের শাস্ত্রের বিভিন্ন দেবদেবীর বিভিন্ন শক্তিশালী মন্ত্র লেখা আছে। এই বইতে প্রত্যেকটা পরিস্থিতির জন্যে কোনো মন্ত্র পাঠ করলে তুমি যদি সেই পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারো, সেটা তুমি পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে বিশ্বাস রাখতে হবে। চরম যদি বিশ্বাস থাকে মনে, তাহলে অবশ্যই এই মন্ত্র কাজ করবে।
এটা কি ঠাকুরমশাই, আমি তো ভাবলাম আপনি আমায় কোনো মন্ত্র শেখাবেন, তা না করে আপনি আপনি আমাকে আবার পড়ার জন্য বই হাতে ধরিয়ে দিলেন। হ্যাঁ, পড়াশোনা তো সেই কোন যুগে শেষ করেছি, আর এসব করতে আবার ভালো লাগে। আরে বিভূতি, তোমার যে দীক্ষা হয়নি, আর দীক্ষা ছাড়া আমি তোমার মন্ত্র দিই কেমন করে বলো তো? আর এইসব মন্ত্র তোমায় রপ্ত করতে বহুদিন সময় লাগবে। তার চেয়ে ভালো তুমি এই পুঁথিতে থাকা কিছু মন্ত্র জপ করবে, তুমি ফল পাবে। আর আগে যা বললাম এখনো বলছি, বিশ্বাস সবার আগে দরকার। বিশ্বাস থাকলেই ফল পাবে, তা না হলে কিন্তু পাবে না। তুমি যদি সত্যি মন থেকে কারোর ভালো চাও, আর তার জন্যে মনের সম্পূর্ণ বিশ্বাস দিয়ে এই মন্ত্র জপ করতে থাকো সমস্ত রীতিনীতি মেনে, তাহলে তোমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। ঠাকুরমশাইয়ের কথা বলা শেষ হতে না হতেই জোরে জোরে 3-4 বার বিদ্যুতের ঝলকানিতে প্রচণ্ড আওয়াজ হলো বাজ পড়া। বৃষ্টি বোধহয় আরও জোরে নামবে ঠাকুরমশাই। আজ তাহলে আমি আসি, আর এই পুঁথি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি তারানাথ তান্ত্রিককে প্রণাম করে বেরিয়ে গেলাম। হঠাৎ সেই দিনগুলোর কথা মনে পড়তে আমি পুঁথিটি খুলে বসলাম স্টাডি টেবিলে। পুঁথিটি খুলে আমি খুঁজতে থাকি ঠিক কোথায় লেখা আছে কারোর আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় আর নিয়মাবলী। বেশ কিছু সময় খোঁজার পর আমি খুঁজে পাই একটি মন্ত্র, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রতিদিন কারো নামে সংকল্প করে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে মহাদেবকে স্মরণ করে এই মন্ত্র 108 বার করে 11 দিন পর্যন্ত জপ করবার নিয়ম লেখা আছে। জপ করবার সময় মন্দির অথবা নিজের বাড়ির ঠাকুর ঘরে মহাদেবের সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, আর এই প্রদীপটি টানা 11 দিন ধরে জ্বলবে, নিভতে দেওয়া যাবে না। একে অখণ্ড জ্যোতি বলে। এর ফলে সমস্ত ঋণাত্মক শক্তির নাশ হয়। মহাদেব আদিদেব, শ্মশানে তার বাস। তার আরাধনা কঠিন হলেও কেউ যদি মন থেকে তাকে স্মরণ করে তাহলে তিনি তার ভক্তের বিপদ দূর করেন। আর এই 11 দিন যাবৎ কি খাওয়া উচিত তাও লেখা আছে তাতে। এই ধরনের আরও অনেক তথ্য লেখা আছে ওই পাতায়। আমি ঠিক করি পরদিন অফিস থেকে ফেরার সময় সমস্ত দরকারি জিনিস নিয়ে আসব, আর তারপর দিন ভোরবেলায় উঠে সমস্ত নিয়ম মেনে আমি ঠাকুরমশাইয়ের নামে সংকল্প করে ব্রাহ্ম মুহূর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। দিনটা ছিল শুক্রবার। আমি ভোরবেলায় উঠে স্নান করে ধোয়া জামা কাপড় পরে ঠাকুর ঘরে রাখা মহাদেবের একটি ছবির সামনে ঘি ঢেলে একটি মাটির প্রদীপ জেলে হাত জোর করে বসে মন্ত্র জপ করা শুরু করি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতং। একবার, দুইবার আর বারবার এইভাবে মন্ত্র জপ করতে থাকি। এইভাবে টানা 11 দিন ধরে জপ করতে থাকি, আর সারা দিন ফলাহার করে রাতে দুধ সাবু খেয়ে শুয়ে পড়ি। এইভাবে 11 দিন ধরে ভগবানের কাছে মনোনিবেশ করে আমি শুধু ঠাকুরমশাইয়ের সুস্থতার কামনা করতে থাকি। দিন 14 পর আমি অফিস থেকে বাড়িতে ঢুকতে যাব, এমন সময় আমি দেখি আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিশোরী। আরে কিশোরী যে, তা আজ হঠাৎ এখানে? আমার জীর্ণ শরীর দেখে কিশোরী বলল, তাই বিভূতি, তুমি কি এখনো সেই স্বপ্নটা নিয়ে চিন্তা করছো? এত চিন্তা করো না, এতে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। দেখো তো চিন্তা করে করে কি হাল বানিয়েছো নিজের। আমি আসল কথাটা কিশোরীকে জানাতে চাইলাম না। আরে চলো ঘরের ভিতরে চলো, চা খেতে খেতে কথা বলা যায়। তারপর পকেট থেকে চাবি বের করে বাড়ির দরজা খুলে দুই বন্ধু ভিতরে এসে বসলাম আরাম করে। বিভূতি, তুমি ঠিক আছো তো? আমি কিশোরীর আসন্ন প্রশ্নের ঝড়ের আভাস পেয়ে কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ, আরে আমি ঠিক আছি। আমার আবার কি হবে, আসলে কিছুদিন যাবৎ অফিসের কাজের জন্য রাত জাগতে হয়েছে, তো তাই শরীরটা একটু খারাপ লাগছে। এই তো কাল রবিবার ছুটি আছে, বেলা পর্যন্ত ঘুমোবো। আচ্ছা কিশোরী, তুমি চা খাবে? হ্যাঁ নিশ্চয়ই খাবো। আমি কিশোরীকে বসতে বলে চলে গেলাম চা বানাতে।
তারপর চা খেতে খেতে বেশ অনেকটা সময় কিশোরী আর আমি গল্প করে ঠিক করলাম পরের দিন বিকালে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাব। এইসব কথা বলে কিশোরী চলে গেল। কিশোরীর চলে যাওয়াতে আমার যেন ধরে একটু প্রাণ ফিরে এলো। পরদিন বিকেলে 4টে নাগাদ কিশোরী এসে হাজির হলো আমার বাড়িতে। 2 বার দরজায় কড়া নাড়ার পর 3 বারের বার দরজা খুললাম আমি। আরে কিশোরী, তুমি এসে গেছো। এই দাঁড়াও, আমি ছাতাটা নিয়ে আসি, বলা যায় না আবার বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই, যাও নিয়ে এসো, আমি এখানেই তোমার অপেক্ষা করছি। আমি ছাতা এনে সদর দিলাম। কিশোরী রাস্তায় যেতে যেতে অনেক কথা বলছিল, কিন্তু আমার কোনো কথাতেই তেমন কোনো আমল ছিল না। ট্রাম থেকে নেমে আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য কিছু তেলে ভাজা আর 1 প্যাকেট পাসিং শনিয়ে নিলাম। আমি ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়লাম। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, কেউ দরজা খুলছে না দেখে আমার মনে কেমন একটা কালবৈশাখীর মেঘের মতো দুশ্চিন্তা ঘুলিয়ে উঠতে লাগলো। কিশোরী আওয়াজ দিয়ে ডাকলো, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন? চারিমা, দেখ আমরা এসেছি, দরজাটা খোল। বার কয়েক আওয়াজ দেওয়াতে দরজাটা খট করে আওয়াজ করে খুলল। আজ দরজা খুলছেন ঠাকুরমশাই নিজে। ঠাকুরমশাইকে দেখে আমার মুখ ভয়ে শুকিয়ে গেছে। এসো, ভিতরে এসো। আমি এক প্রকার প্রায় ধাক্কা মেরে কিশোরীকে ভিতরে গিয়ে ঠাকুরমশাইয়ের হাত দুটো চেপে ধরলাম। সব ঠিক আছে তো ঠাকুরমশাই? আজ চারির জায়গায় আপনি দরজা খুললেন কেন? মানে চারি ঠিক আছে তো? হ্যাঁ। আমার কথার মাঝেই কিশোরী বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, উফ, তুমি এবার থামো তো বিভূতি, সেই এক জিনিস নিয়ে পড়ে আছো কবে থেকে। নিশ্চয়ই চারি কাজ করছে, তাই তো ঠাকুরমশাই দরজা খুললেন। কি তাই তো ঠাকুরমশাই? ঠাকুরমশাই কোনো কথারই উত্তর দিতে পারলেন না। তিনি যেন তার দেহের ভারটাও আর নিতে পারছেন না। ঠাকুরমশাই নিজের ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিলেন। তৎক্ষণাৎ আমি আর কিশোরী মিলে ওনাকে ধরে ফেলি। আরে ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হলো, কি হলো আপনার? ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন? ঠাকুরমশাইকে ধরাধরি করে দাওয়াতে এনে বসালাম। পাশের টেবিলে রাখা জলের ঘড়া থেকে 1 গ্লাস জল এনে ঠাকুরমশাইয়ের হাতে দিলাম। তাহলে কি বিভূতির আশঙ্কাটাই ঠিক ছিল? কিছুক্ষণ সবাই চুপ, সবটা নিস্তব্ধ। মিনিট 5 পর ঠাকুরমশাই একটু নিজেকে সামলে নিয়ে জলের গ্লাসটা সরিয়ে রেখে বললেন, হ্যাঁ কিশোরী, বিভূতির আশঙ্কাই ঠিক হয়েছে। কি হয়েছে একটু খুলে বলবেন ঠাকুরমশাই? বিপদ হয়েছে, ভারী বিপদ। আমার ওপর দিয়ে মানসিকভাবে গেছে আর শারীরিকভাবে গেছে চারির উপর দিয়ে। আমি নিজে কষ্ট পেলে এতটা আমার দুঃখ হতো না, কিন্তু আমার পূর্বের কৃতকর্মের জন্যে আমার মেয়ে চারি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এটা দেখে আমি প্রতি মুহূর্তে যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। চারির কি হয়েছে ঠাকুরমশাই? এর আগে এমন কি বা আপনি করেছেন যার ফলে আজকে চারিকে এমনভাবে কষ্ট পেতে হচ্ছে? ঠাকুরমশাই, আগে কি ঘটেছিল সেটা আমরা পরে শুনবো। আগে এখন বলুন, এখন কি এমন ঘটেছে যার জন্য আপনি এমন শক্ত সামর্থ্য মানুষ, আপনি এইভাবে ভেঙে পড়েছেন? ঠাকুরমশাই ধরা গলায় বলতে শুরু করলেন, বেশ, তাহলে শোনো কি হয়েছে। তোমরা শেষ যেদিন এসেছিলে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তোমরা বাড়ি যাবার পর আমি আর সেই রাতে কিছু না খেয়ে ধ্যানে বসি, আর চারিকে বলি সে যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি সারা রাত ধ্যান করতে থাকি বিপদ কিরূপ হবে সেটা বোঝার জন্য। অনেক চেষ্টা করি বোঝার, কিন্তু কোনো ফল হয়নি। তাই আমি পুরোটাই ভগবানের হাতে ছেড়ে দিই। পরের 2 দিন নির্বিঘ্নে কেটে যায়, কিন্তু সমস্যা হয় অমাবস্যার দিন রাতে। সেই দিন যে শুধু অমাবস্যা ছিল তা তো নয়, তার সঙ্গে সূর্যগ্রহণও ছিল। অর্থাৎ দিনটা কোনোভাবেই ভালো ছিল না। মনটা সকাল থেকেই কু ডাকছিল।
আমি শুধু মনে মনে ভগবানের নাম জপ করে যাচ্ছিলাম। রাতে খাওয়া দাওয়া করে চারি ঘুমোতে চলে যায়, আর আমি ধ্যান করতে বসি। ধ্যান করছি কত সময় হয়েছে তা ঠিক জানি না, তবে ধ্যানের মধ্যেই হঠাৎ চারির আওয়াজ পেয়ে আমি চমকে উঠি। দৌড়ে যাই চারির ঘরে, গিয়ে দেখি মেয়েটা বিছানায় শুয়ে কেমন যেন ছটফট করছে। মনে হচ্ছে কোনো কিছু থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু তাতে অক্ষম হয়ে শুধু হাত পা নাড়িয়ে যাচ্ছে, আর মুখে অস্ফুটভাবে কি যে বলছে তা বোঝার কোনো উপায় নেই। তোমাদের আমি আগেই বলেছি, আমার মেয়ে চারি রূপে মধুসুন্দরী দেবী স্বয়ং এসেছেন। তাই এই বিপদ শুধু আমার মেয়ে চারির ওপর নয়, দেবীর ওপরও ছিল। আর তাই জন্যেই আমি দেবীর কাছে কোনো সাহায্য পাইনি। সেই দিন আমার জীবনের চরম পরীক্ষা ছিল। যে দেবী আমায় প্রতি মুহূর্তে রক্ষা করে এসেছেন, আজ তার বিপদে আমায় তাকে রক্ষা করতেই হবে। কিন্তু কেমন করে? যাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না, তার সাথে এমন অন্ধযুদ্ধে কেমন করে লড়বো আমি? হায় ঈশ্বরে, তুমি আমায় কেমন শাস্তি দিলে? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে, এক সিদ্ধ পুরুষের থেকে আমি স্বপ্ন যাত্রা করতে শিখেছিলাম। এখন আমার কাছে এটাই একমাত্র রাস্তা চারিকে বাঁচানোর। আমি ঝটফট আবশ্যিক সামগ্রী জড়ো করে প্রক্রিয়াতে বসি, তবে তোমাদের সেসব প্রক্রিয়া বলা যাবে না। আমি ধ্যানে বসার কিছু সময় পরই আমার সূক্ষ্ম শরীর স্বপ্নযাত্রা শুরু করে। আমি যাই চারির স্বপ্নে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কেমন করে বুঝলেন যে স্বপ্নযাত্রা করেই আপনি একমাত্র চারিকে রক্ষা করতে পারবেন? কিশোরীর কথা শুনে আমি ভাবলাম হয়তো ঠাকুরমশাই রেগে যাবেন, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে ঠাকুরমশাই বললেন, দুটো কারণে। প্রথমটি ঘটে চারি ঘুমানোর পর, আর দ্বিতীয়, আমার আসন্ন বিপদ আমি ছাড়া একমাত্র বিভূতি জানতে পেরেছিল, সেটাও স্বপ্নের মধ্যে। তাই আমি স্বপ্নযাত্রা করাটাই বেছে নিয়েছিলাম। এবার বাকিটা শুনো। চারির স্বপ্নে গিয়ে দেখি দূরে এক নিম্নমানের কাপালিক আমার চারিকে শ্মশানে এক শবের ওপর শুইয়ে রেখে তার ওপর তন্ত্রক্রিয়ার ব্যবহার করছে। আমি ছুটে যাই সেই দিকে, কিন্তু এ কি? এ যে এক অদৃশ্য দেওয়াল তোলা আছে ওই কাপালিক আর চারিকে ঘিরে। আমি পাগলের মতো অন্ধকারে এদিক ওদিক ছুটতে থাকি, কিন্তু কোনো ফল হয় না। আমি কিছু মন্ত্রের প্রয়োগ করি, কিন্তু ওই পাষণ্ড কাপালিকের শক্তি সেই মুহূর্তে তার চরম সীমাতে। আমি অসহায় হয়ে বসে পড়ি মাটিতে, অঝরে চোখ দিয়ে জল বেরোতে থাকে। আমি ভগবানকে বলতে থাকি, দয়া করো ঈশ্বর, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ছোট্ট মেয়ে চারিকে এই বিপদ থেকে রক্ষা করো। আমি বারবার বলতে থাকি। ততক্ষণে ওই কাপালিক তার ক্রিয়ার শেষ পর্যায়ে এসে পড়ে। আমি বুঝতে পারি যে আর আমার কিচ্ছু করার নেই, এইবার সব শেষ। তখনই হঠাৎ শুনতে পাই কোথা থেকে যেন মহাকালের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনা যাচ্ছে। এই মন্ত্রের আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। চারিদিক এতক্ষণ যেমন কালো হয়েছিল তা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ঠিক যেন একসাথে শত শত প্রদীপ কেউ জ্বালাচ্ছে। এই মন্ত্রের আওয়াজ ওই কাপালিকের কান পর্যন্ত পৌঁছতেই সে চমকে ওঠে। সে তার ক্রিয়া সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু মন্ত্রের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে। ওই নিষ্ঠুর কাপালিক চিৎকার করে কান বন্ধ করে ফেলে, তবুও তার ক্রিয়া বন্ধ করে না। এর ফলে তার বানানো অদৃশ্য দেওয়াল ভেঙে যায় খুব জোরে এক শব্দ করে। আমি মহাকালকে প্রণাম জানিয়ে এগিয়ে যাব, এমন সময় মাটিতে পায়ে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই।
কিসে পা আটকালো দেখতে গিয়ে দেখি এ তো মহাদেবের ত্রিশূল। আমি ঈশ্বরের ইশারা বুঝতে পেরে ওই ত্রিশূল হাতে তুলে আমি নিক্ষেপ করি ওই কাপালিকের উদ্দেশ্যে। ত্রিশূল গিয়ে কাপালিকের গলার এপার ওপার হয়ে যায়, আর তার সূক্ষ্ম শরীর নিমেষে ভস্ম হয়ে বাতাস মাতিয়ে ছড়িয়ে পড়ে। তবে তার আগের মুহূর্তে আমি তার চেহারা ভালো মতো দেখে নিতে পেরেছিলাম, আর চিনতেও পেরেছিলাম। তারপর আমি চারির সূক্ষ্ম শরীর নিয়ে ফিরে আসি। আজ প্রায় 10 দিন হয়ে গেছে, এখনো চারি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, আরো সময় লাগবে। এই সূক্ষ্ম শরীরে স্বপ্নযাত্রা করা খুব কষ্টকর। তার ওপর ওকে তন্ত্রের দ্বারা আঘাত করা হয়েছে, তাই ওর সেরে উঠতে সময় লাগবে। ঠাকুরমশাই থামলেন, জলের গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে পাশে রেখে দিলেন। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে সবটা শুনছিলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে বললেন আপনি ওই কাপালিককে চিনতে পেরেছিলেন, তাহলে কে সেই কাপালিক? আপনি কেমন করে জানলেন তাকে? হ্যাঁ, আমি চিনতে পেরেছিলাম। অনেক বছর আগের কথা। তখন আমার ভবঘুরে জীবন। সেইবার আমি ঘুরতে ঘুরতে পৌঁছে যাই মালতীপুর গ্রামে। আমি যখন পৌঁছাই তখন রাত হয়ে গেছে, তাই রাতের বেলায় আস্তানার সন্ধান করলে রাতে জায়গাটার আশেপাশে দেখতে পাবো না। ফলে গ্রামের সাপখোপের উপদ্রবে সমস্যা হতে পারে ভেবে আমি গ্রামের এক গৃহস্থের বাড়িতে শুধু রাতটুকুর জন্য আশ্রয় চাইতে তাদের দরজায় কড়া নাড়ি। কিছু সময় পর গৃহকর্তা এসে দরজা খুলে বললেন, হ্যাঁ বলুন, কাকে চাই? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমার কাউকে চাই না। আসলে আমি পথে পথে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নাম গান করি, আর রাতে কোনো গাছের তলায় অথবা মন্দিরে আশ্রয় নিই। এখন অনেকটা রাত হয়ে গেছে, আর সাপখোপের উপদ্রবে এখন অন্ধকারে জায়গা ঠিক করে না দেখে গাছের তলায় থাকাটা সিধে বিপদকে আমন্ত্রণ করা হবে। তাই যদি আজকের রাতটা আপনি আপনার বাড়িতে আশ্রয় দেন। এতটা বলতে বলতে গৃহস্বামী বললেন, আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে ব্রাহ্মণ মানুষ এই গরিবের ভিটেতে পা রাখছে। আসুন চক্রবর্তীবাবু, আসুন। আগে আমার নাম দীনেশ পাকরাশি, আমার দুধের ব্যবসা আছে। আমাকে ভিতর বাড়িতে নিয়ে গিয়ে তিনি তার স্ত্রীকে ডেকে দিয়ে বললেন, এই কিছু খাবারের ব্যবস্থা করো এখনই, বাড়িতে ব্রাহ্মণ এসেছেন। কথা শেষ করে তিনি এক ঘটি জল এনে আমার পা ধুয়ে দেবার জন্যে পায়ে হাত দিয়েছেন। এমন সময় আমি পা সরিয়ে বললাম, আরে পাকরাশিবাবু, এ কি করছেন? দয়া করে পায়ে হাত দেবেন না। ঘটিটা আমায় দিন, আমি পা ধুয়ে নিচ্ছি। দয়া করে এইটুকু আমায় করতে দিন ঠাকুর, এতে যদি আমার কিছু পাপ ক্ষয় হয়। হ্যাঁ। এই বলে তিনি চোখের জল মুছতে লাগলেন। এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আচ্ছা বেশ, আপনি পা ধুয়ে দিন, কিন্তু দয়া করে কাঁদবেন না। তারপর পা ধোয়ানোর কিছু সময়ের মধ্যেই পাকরাশি বাবুর স্ত্রী আমার জন্যে খাবার নিয়ে এলেন। ততক্ষণে পাকরাশি বাবু আমার জন্যে খাটিয়া পেতে আমায় বসিয়ে আমাকে পাখা দিয়ে বাতাস করতে শুরু করেছেন। আমার জন্যে খাবার এলো গরম গরম ফুলকো লুচি, আর সাথে সাদা আলুর ঝোল, বেগুন ভাজা, 4-5 রকমের মিষ্টি, আর খাঁটি গরুর দুধের পায়েস। আহ, সে কি স্বাদ পায়েসের! পেট ভরে তৃপ্তি করে খেয়ে যখন হাত ধুয়ে বসলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম পাকরাশি বাবুকে, একটা কথা জিজ্ঞাসা করব, যদি অবশ্য কিছু মনে না করেন। হ্যাঁ বলুন ঠাকুর। সাধনায় প্রাপ্ত কিছু ক্ষমতার ফলে আমি খারাপ ভালো বুঝতে পারি, সেটা তো তোমাদের আগেই বলেছি। সেইবারও ওই গ্রামে ঢুকতেই নাকে এসেছিল কেমন যেন এক মোটকা গন্ধ, যেন মোটকা গন্ধটা ছড়িয়ে আছে বাতাসের মধ্যে। ওই বাড়িতে গিয়েও আমি সেই একই গন্ধ পাই।
আমি আশঙ্কা করছিলাম কিছু হয়তো বিপদ আসতে চলেছে এই গ্রামের উপর। তবে আমি জানতাম না যে বিপদ আসতে চলেছে নয়, বিপদ অনেক দিন আগে এসে গেছে এই গ্রামে। তোমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? তুমি চাইলে আমায় বলতে পারো। আমার কথা শুনে সে তো প্রায় কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়ল। সে বলল, ঠাকুর, কি আর বলবো আপনাকে, আমার মেয়ের বড় বিপদ। বিপদ? কিরকম বিপদ? খুলে বলো আমায়। তাহলে শুনুন ঠাকুর, এই সমস্যা শুরু হয়েছে আমাদের গ্রামে প্রায় 5 মাস আগে থেকে। গত 5 মাস আগে একজন তান্ত্রিক মানুষ এসে আস্তানা গেড়েছিলেন আমাদের গ্রামের শেষের ওই পরিত্যক্ত মন্দিরে। তান্ত্রিক দেখে গ্রামের অনেকেই আস্তে আস্তে সেখানে যাওয়া শুরু করে তার কাছে হাত দেখাতে। কিছু কিছু মানুষের সমস্যা মিটেছে তার কথা শুনে, আর কিছু মানুষকে তিনি নিজেই বলে দিতেন যে তাদের সমস্যার কোনো সমাধান নেই। ফলে তার প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকে। এমনই বেশ কিছুদিন চলার পর একদিন গ্রাম থেকে রাতে একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই দিনটা ছিল অমাবস্যা। তার কয়েকদিন পর মেয়েটির মৃতদেহ পাওয়া যায় শ্মশানে। এইভাবে পরপর 3 মাসে অমাবস্যার দিন করে 3টে মেয়ে মারা যাওয়ায় গ্রামে শোরগোল পড়ে যায়। তাই গ্রামের সবাই নজর রাখতে থাকে বাকি মেয়েদের উপর। ঠিক পরের মাসের অমাবস্যার রাতে যখন গ্রামের কিছু ছেলেরা বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছিল, তখন তারা দেখে ওই তান্ত্রিক গ্রামের মুখুজ্জে মশাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু মন্ত্র পড়ে বাড়ির উঠোনে জল ছিটিয়ে দিল। ফলে দরজা খুলে মেয়েটি মিনিট 5 মধ্যে বেরিয়ে এসে দাঁড়ায় ওই 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 তান্ত্রিকের সামনে। গ্রামের ছেলেরা ওই তান্ত্রিককে হাতে নাতে ধরার জন্য ফন্দি বের করে। কিছু ছেলে ওই তান্ত্রিকের পিছু নেয়, আর বাকিরা গ্রামের লোক জড়ো করতে যায়। যখন সেই তান্ত্রিক ওই মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে মরা পোড়ানোর আধজলা কাঠের তৈরি বেদির উপর শুইয়ে দেয় আর তারপর মন্ত্র জপ করা শুরু করে, তখন সবাই দল বেঁধে যায় সেই তান্ত্রিকের কাছে আর তাকে মারধর করে তাড়িয়ে দেয় গ্রাম থেকে। তারপর ওই মেয়েটিকে বাড়িতে ফিরত নিয়ে আসে। এতটুকু বলে পাকড়াশি বাবু একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন। তান্ত্রিককে তাড়ানোর পর সবাই সব ঠিক হয়ে গেছে ভেবে শান্তিতে থাকতে শুরু করে। কিন্তু তাদের আবার চিন্তা বাড়ল যখন পরের অমাবস্যাতে সেই মুখুজ্জে বাড়ির মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পরও তার খোঁজ মেলে না। তারপর সেই আগের মতোই 2-3 দিন পর মেয়েটির দেহ পাওয়া যায় শ্মশানে। তখন ওই তান্ত্রিককে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই আমরা সমস্ত গ্রামবাসী বিপদের মধ্যে আছি ঠাকুর মশাই। কথা শেষ করে পাকড়াশি বাবু চোখের জল ধুতির খুঁট দিয়ে মুছতে থাকেন। আমি সবটা শুনে বললাম, কাল তো অমাবস্যা। পাকড়াশি বাবু নিঃশব্দে মাথা হ্যাঁ বাচক ভঙ্গিতে ওপর নিচ দুবার নাড়ল। তখন আমি বললাম, আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ, বলুন। কাল সকালে তুমি ওই পোড়ো মন্দিরটার সামনে সবাইকে জমায়েত করতে পারবে? হ্যাঁ, তা পারবো। তবে আপনি কি করবেন ঠাকুর মশাই? তুমি নিয়ে এসো, তারপর সব বলবো। যাও, এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। চলুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। না, তার প্রয়োজন হবে না। আমি খোলা আকাশের নিচে ঘুমোতে বেশি ভালোবাসি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। পাকড়াশি বাবু তখন আমাকে একবার প্রণাম করে ঘরে চলে গেলেন। পরদিন সকালে সবাইকে নিয়ে পাকড়াশি বাবু হাজির হলেন মন্দিরে। আমাকে দেখে তো সবাই অবাক, সবার মনে প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছে। তখন আমি ভালো নাকি খারাপ
সেটার মাঝের দ্বন্দ্বে সবাই আটকে পড়েছে। আমি তখন সবাইকে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি ঈশ্বরের আরাধনা করি মাত্র। কাল রাতে আমি পাকরাশি বাবুর কাছ থেকে আপনাদের গ্রামের বিপদ সম্পর্কে অবগত হয়েছি। তা আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি একবার এই সমস্যা চিরতরে দূর করার চেষ্টা করতে পারি। আমার কথার পর ভিড়ের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হলো। কেউ কিছু বলছে না দেখে পাকরাশি বাবু বললেন, ঠাকুর, আমি আছি আপনার সাথে। আপনি আমায় বলুন কি করতে হবে, আমি করব। বাকি কেউ সাহায্য করুক আর না করুক, আমি করব। আমার মেয়ের জন্য আমি শেষ একটা চেষ্টা করব। এটা শোনার পর সবাই একে একে এগিয়ে এসে বলতে থাকে, আমরা আপনার সাথে আছি ঠাকুর, আপনি বলুন কি করতে হবে। বেশ, আমি একটা ফর্দ করে দিচ্ছি। আপনারা যেটা যতটা পরিমাণে আছে ঠিক ততটাই আনবেন, আর আমাকে সবকিছু দুপুরের মধ্যে এনে দেবেন। আমি সন্ধ্যার পর চতুর্থ প্রহরে যজ্ঞে বসব। তারপর আমার কথায় সব জিনিস আনা হলো, আর আমি সন্ধ্যার পর চতুর্থ প্রহরে বসলাম যজ্ঞে। মধুসুন্দরী দেবীকে স্মরণ করে যজ্ঞ শুরু করলাম। দীর্ঘ 4 ঘন্টা ধরে চলল যজ্ঞ। আমি সবাইকে বললাম বাড়ি ফিরে যেতে আর সকালে আসতে। আমি রাতে ওখানেই থেকে যজ্ঞের আগুন জেলে রাখব, কারণ সেই রাতে ওই আগুন নিভতে দেওয়া যাবে না। আমার কথা মতো সবাই চলে গেল। যজ্ঞের আগুন নেভানোর অনেক চেষ্টা চলল সারা রাত, কিন্তু আমার দেবীর প্রতি বিশ্বাস আর ভক্তির জোরে যজ্ঞের আগুন জ্বলে রইল রাতভর। আস্তে আস্তে ভোরের আলো ফোটে, যজ্ঞের আগুন নিভে যায়। আস্তে আস্তে সবাই এসে জড়ো হয় আমার কাছে। আমি জানতে চাইলাম রাতে আর কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা। তাতে জানতে পারলাম যে সেই রাতে আর কোনো অঘটন ঘটেনি। আমি সবাইকে আশ্বস্ত করে বললাম, আর কোনো চিন্তা নেই, সব বাধা মিটে গেছে, কখনো কোনো মেয়ে নিখোঁজ হবে না। সবাই আমার কথাতে খুশি হয়ে আমাকে ধন্যবাদ জানাতে থাকে। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুর মশাই, কি হয়েছিল কাল রাতে আর কিভাবে আপনি সব ঠিক করলেন? যাকে আপনারা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন সে কোনো সাধারণ তান্ত্রিক ছিল না। সে ছিল একজন কাপালিক, আর সে স্বপ্নযাত্রাতে সিদ্ধ ছিল। সে তার সিদ্ধি অর্জন করার জন্য এই মেয়েগুলোর বলি দিচ্ছিল তাদের স্বপ্নের মধ্যে ডেকে নিয়ে গিয়ে। কাল রাতে সে তার কাজ সিদ্ধি করতে না পারায় বেতাল পাঠায় আমাকে মারতে, আর আমার দেবীর কৃপায় সেই বেতাল আমাকে না মারতে পেরে ওই কাপালিককেই শেষ করে দেয়। আসলে বেতালের এটাই ধর্ম, যদি সে তার লক্ষ্যে পৌঁছতে না পারে তাহলে যে তাকে জাগিয়েছে বেতাল তাকে গিয়েই মেরে ফেলে। যাই হোক, এখন থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন। এরপর আর একদিন থেকে আমি ওই গ্রাম থেকে বেরিয়ে যাই। আর সেই কাপালিক এত বছর পর মারা যাওয়ার পর তার সিদ্ধির জোরে সূক্ষ্ম শরীরে আমার চারির স্বপ্নে এসে তাকে মারার চেষ্টা করে, শুধু আমার ওপর তার প্রতিশোধের আশায়। যাক, সব সমস্যা যে মিটেছে এটাই অনেক ঠাকুরমশাই। আচ্ছা, আজ আমরা চলি, আবার পরের সপ্তাহে আসবো। আশা করি ততদিনে চারিমা সুস্থ হয়ে যাবে। শেষে ঠাকুরমশাই একটু হেসে বললেন, সেই দিন আমার জন্যে ওই মন্ত্র উচ্চারণ করা ব্যক্তিটির আওয়াজ আমি চিনতে পেরেছিলাম। হ্যাঁ, সেই আমি নিঃশব্দেই হাসলাম। শুনছিলেন
অনু অডিও ফিল্মসে তারানাথ তান্ত্রিকের গল্প সুচন্দ্রা করের কলমে বিপদের রাত। বিভিন্ন চরিত্রে অমিত, জ্যোতির্ময়, সায়ম, সুরজিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। আমাদের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং অবশ্যই আপনি কেমন গল্প শুনতে চান আর আপনার আমাদের গল্প শুনে কেমন লাগছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 9টায় আবারও আপনাদের সাথে দেখা হবে তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে স্টে টিউনড।